সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অষ্টম শ্রেণীর আইসিটি বিষয়ের দ্বিতীয় অধ্যায়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখো, আজকে আমাদের পাঠ হলো কম্পিউটার নেটওয়ার্ক। তাহলে কম্পিউটার নেটওয়ার্ক কি, প্রথমে আমাদের সেটা বুঝতে হবে। দেখো, এখানে আমাদের একটি চিত্র দেওয়া আছে। এই চিত্রটা দেখে আমরা নেটওয়ার্কের একটা ধারণা নিতে পারবো। দেখি চিত্রে এখানে আমার এটা একটা কম্পিউটার, এটা একটা কম্পিউটার, এটা একটা কম্পিউটার, আর এটা একটা সার্ভার। এখানে একটা সুইচ, এখানে একটা রাউটার, আর এখানে ওয়্যার বা তার দিয়ে কানেক্ট করা আছে। এখানে একটা প্রিন্টার। এখন দেখো, নেটওয়ার্কের বিষয়টা হলো কানেক্টেড থাকা। যদি আমরা মানুষের নেটওয়ার্ক বলি, অনেক সময় আমরা বলি যে তার নেটওয়ার্কটি অনেক বড়। দ্যাট মিন্স তার সাথে কানেক্টেড লোকের সংখ্যা বেশি। ঠিক একইভাবে কম্পিউটার নেটওয়ার্ক বলতে কম্পিউটারগুলো কানেক্টেড থাকবে, এক অপরের সাথে জুড়ে দেওয়া হবে। তো এখন কানেক্টেড হবে কোন একটা মিডিয়ার মাধ্যমে হবে। তাহলে কি কম্পিউটার দুই বা তার বেশি কম্পিউটার যদি কোনো একটা মিডিয়ার মাধ্যমে যুক্ত করা হয়, এবং যুক্ত করার পর যদি তারা নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করতে সক্ষম হয়, তখনই আমরা ওই সিস্টেমটাকে বলবো কম্পিউটার নেটওয়ার্ক। তাহলে কম্পিউটার নেটওয়ার্কের আমরা কয়েকটা কিওয়ার্ড পেলাম। প্রথমত, কমপক্ষে দুইটি কম্পিউটার থাকবে। দ্বিতীয়ত, কম্পিউটারগুলো কোনো একটা মিডিয়ার দ্বারা কানেক্টেড থাকবে, একে অপরের সাথে সংযুক্ত থাকবে। 3 নম্বর হলো, প্রতিটি কম্পিউটার নিজেদের মধ্যে যোগাযোগ করতে সক্ষম হবে, অর্থাৎ তারা তথ্য আদান প্রদানে সক্ষম হবে। এই 3টা বৈশিষ্ট্য বিদ্যমান থাকবে একটি নেটওয়ার্কে। তাহলে এখানে আমরা যে ক্লায়েন্ট কথাটা দেখছি, ক্লায়েন্টের মানে হলো এগুলো কম্পিউটার, আর এটা সার্ভার, এটা রাউটার, এটা সুইচ। এখন কিভাবে নেটওয়ার্ক কাজ করে আমরা এটা একটু পরে আসবো সেই বিষয়টি নিয়ে। প্রথমে এই ডিভাইসগুলো জানবো, ডিভাইসগুলোর সম্বন্ধে আমরা কিছু তথ্য জানবো। তাহলে প্রথমেই আমরা নেটওয়ার্কের সংজ্ঞাটা বললাম, দুই বা তার বেশি কম্পিউটার যখন একে অপরের সাথে কানেক্টেড থেকে, এই যেখানে দেখো একে অপরের সাথে কানেক্টেড থেকে তারা কি করতে পারে, নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপন করতে পারে, তাহলে সেটাকে আমরা কম্পিউটার নেটওয়ার্ক বলবো। এন্ড কম্পিউটার নেটওয়ার্কে আমাদের যে বিষয়গুলো থাকছে, কম্পিউটার থাকতে হবে, আর নেটওয়ার্কিং ডিভাইস থাকবে, এবং মিডিয়া থাকবে। এখানে যে কয়টা বিষয় বললাম, তার মধ্যে এখানে সার্ভার নিয়ে আমরা একটু আলোচনা আছে। দেখো, সার্ভার নাম শুনে বোঝা যাচ্ছে যে এই ডিভাইসটি সার্ভিস প্রদান করবে। সার্ভার যিনি সার্ভিস প্রদান করে, মূলত সার্ভার হলো নেটওয়ার্কের একটি শক্তিশালী কম্পিউটার। আমরা অনেক সময় দেখি কোথাও লিখে থাকে 24/7। দ্যাট মিনস সে 7 দিনের প্রতিদিনই, সপ্তাহে 7 দিন, তার মধ্যে প্রতিদিনই 24 ঘন্টায় সে কি থাকে, সার্ভিসটা প্রদান করে। তাহলে সার্ভার কম্পিউটার এটা খুব শক্তিশালী বা পাওয়ারফুল কম্পিউটার। এইটা 24 ঘন্টায় ওপেন থাকতে পারে, 24 ঘন্টা এটা কাজ করতে পারে, এবং এই কম্পিউটার থেকে ক্লায়েন্ট কম্পিউটারগুলো সেবাটা গ্রহণ করে থাকে। আর সেবাটা যেহেতু এই কম্পিউটারটা প্রদান করে থাকে, এই জন্য এটাকে সার্ভার কম্পিউটার বলে। তাহলে দেখো, তোমাদের বইয়ে লিখে আছে, সার্ভার নাম শুনে বুঝতে পারছে এটি সার্ভার কি করে, সার্ভ করে। অর্থাৎ সার্ভার হচ্ছে শক্তিশালী কম্পিউটার যেটি নেটওয়ার্কের অন্য কম্পিউটারকে নানা রকম সেবা দিয়ে থাকে। তাহলে সার্ভার কম্পিউটার আশা করি ক্লিয়ার। তাহলে সার্ভার বা সার্ভার কম্পিউটার বলতে মূলত একটা পাওয়ারফুল বা শক্তিশালী কম্পিউটারকে বোঝানো হয়, যেটা 24/7 কাজ করতে পারে, এবং এই সার্ভারের সাথে কানেক্টেড যত ক্লায়েন্ট আছে, প্রতিটা ক্লায়েন্টকে সার্ভার সার্ভিস প্রদান করতে পারে। ক্লায়েন্ট যদি
কেউ যদি অন্য কারো কাছ থেকে কোনো ধরনের সেবা নেয় তখন তাকে ক্লায়েন্ট বলে। যেমন আমরা যদি ব্যাংকে আমাদের একটা যদি অ্যাকাউন্ট থাকে, আমরা সেই ব্যাংক থেকে ব্যাংকিং যে সেবাটা গ্রহণ করে থাকি, আমরা হলাম ওই ব্যাংকের ক্লায়েন্ট। ঠিক একইভাবে কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে এই কম্পিউটারগুলো সার্ভার থেকে সার্ভিসটা গ্রহণ করে, সুতরাং এই পিসিগুলোকে বা কম্পিউটারগুলোকে আমরা ক্লায়েন্ট বলবো। তুমি তো কম্পিউটার থেকে নেটওয়ার্ক ব্যবহার করে ইমেল পাঠাতে চাও, তাহলে তোমার কম্পিউটার বা ক্লায়েন্ট। তাহলে তো আমরা যদি আমাদের কম্পিউটার থেকে নেটওয়ার্ক ব্যবহার করে ইমেল পাঠাতে চাই, তাহলে আমরা ইমেল সুবিধাটা গ্রহণ করছি অন্য একটা সার্ভার থেকে। কাদের সার্ভার থেকে? জিমেইলের সার্ভার থেকে। আর আমার কম্পিউটারটা যেহেতু সেই সেবাটা গ্রহণ করছে, তাহলে আমরা হলাম ক্লায়েন্ট, আর ওই জিমেইলের যে সার্ভারটা, কম্পিউটারটা সে যেটা সার্ভিস প্রদান করছে সেটা হলো সার্ভার। নেটওয়ার্কে যে কম্পিউটার ইমেল পাঠানোর কাজটুকু আমাদের জন্য করে দেয় সেটা হবে সার্ভার। এই ক্ষেত্রে এই সার্ভারটির ইমেল সার্ভার। তাহলে অনেক ধরনের সার্ভার আছে, প্রক্সি সার্ভার আছে, ইমেল সার্ভার আছে, অনেক ধরনের সার্ভার আছে। উপরের ক্লাসে উঠে তোমরা যদি নেটওয়ার্কিং নিয়ে পড়ালেখা করো, তাহলে এই বিষয়ে তোমরা আরো ডিটেলস পাবে। তাহলে দেখো সার্ভারের মধ্যে অনেক সার্ভার আছে, যে এক একটা সার্ভার এক এক কাজ করে। কোনোটা শুধু ইমেল সেবা প্রদান করে, ইমেল সার্ভার। এরপর দেখো মিডিয়া। মিডিয়া মানে হলো মাধ্যম। এই যে কম্পিউটারগুলোকে জুড়ে দিব, সংযুক্ত করব, তাহলে একে অপরের সাথে যে সংযুক্ত করব, এটার মিডিয়াম প্রয়োজন হয়, মাধ্যম প্রয়োজন হয়। যেমন আমরা কথা বলছি, আমাদের কথাগুলা একজন থেকে আরেকজনের কাছে পৌঁছে দেয়, এখানে আমরা বায়ুর মাধ্যমে পৌঁছে। টেলিফোনে কথা বলে, ওখানে অন্য মিডিয়া আছে, সেই মাধ্যমে পৌঁছে। তাহলে কোনো একটা মাধ্যম প্রয়োজন হয়, মাধ্যম ছাড়া কি হয় না, কথাটা যেতে পারে না। ঠিক একইভাবে এই যে আমরা নেটওয়ার্ক করব, নেটওয়ার্ক করার জন্য আমার একটা মিডিয়াম প্রয়োজন হবে বা মাধ্যম প্রয়োজন হবে। এই মাধ্যমটা দুই প্রকার হতে পারে, একটা তার হতে পারে, একটা তারবিহীন হতে পারে। তারের মধ্যে কি আছে? তারের মধ্যে আমার আছে বৈদ্যুতিক তার, কোএক্সিয়াল তার, অপটিক্যাল ফাইবার ইত্যাদি মিডিয়া হতে পারে। তাহলে আমরা কতগুলো তারের নাম দেখলাম। তাহলে বৈদ্যুতিক তার, কোএক্সিয়াল তার, অপটিক্যাল ফাইবার ইত্যাদি যে ফাইবার বা ওয়্যারগুলো আছে, সেই ওয়্যারগুলো ব্যবহার করে আমরা নেটওয়ার্ক তৈরি করে থাকি। আবার অনেক সময় আমরা দেখি যে কোনো তার নেই, তাহলে সেই নেটওয়ার্কটা কিভাবে হয়? সেখানে একটি মিডিয়া ব্যবহার করা, ওইটাকে আমরা ওয়াইফাই বলে থাকি। তাহলে একটা হলো ওয়্যার আর একটা হলো ওয়াইফাই, দুইটা মিডিয়া আমরা ইউজ করতে পারি। যেমন আমরা মোবাইল ইউজ করি, তাহলে মোবাইল কোম্পানিগুলো তাদের যে কোনো তার নেই, আমরা মোবাইলের সাথে কোনো তার রাখি না, মোবাইল পকেটে নিয়ে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারি। এর কারণ হলো এটা ওয়্যারলেস। তাহলে এখানে একটা মিডিয়া আমরা ইউজ করি, ওই কোম্পানির যে টাওয়ারগুলো আছে সে টাওয়ারটা থেকে সে সিগন্যালটা পাচ্ছে। তাহলে আমরা দেখলাম যে দুই প্রকার মিডিয়া হতে পারে, একটা তার দিয়ে হতে পারে, একটা তারবিহীন হতে পারে, অর্থাৎ ওয়্যার হতে পারে, ওয়্যারলেস হতে পারে। এরপর দেখো নেটওয়ার্ক অ্যাডাপ্টার বা আমরা নিক, এনআইসি, নিক যেটাকে বলে থাকি, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। নিক মানে হলো নেটওয়ার্ক, এই যে দেখো এখানে একটি নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড কথাটা বলা আছে। নিক হলো নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। একটি কম্পিউটারকে সোজাসুজি নেটওয়ার্কের সাথে জুড়ে দেওয়া যায় না, সেটি করার জন্য কম্পিউটারের সাথে একটি নিক লাগানো থাকতে হয়। সেই কার্ডগুলো তখন মিডিয়া থেকে তথ্য নিয়ে ব্যবহার করার জন্য কম্পিউটারকে দিতে পারে, আবার কম্পিউটার থেকে তথ্য নিয়ে সে নেটওয়ার্কে ছেড়ে দিতে পারে। তার নিকের কাজ হলো যে নেটওয়ার্কের যে তথ্যগুলো পাঠানো হয় একটা কম্পিউটার থেকে, যখন একটা কম্পিউটারে যায় তখন ওই কম্পিউটার সে নেটওয়ার্ক থেকে তথ্যটা গ্রহণ করে। কিসের মাধ্যমে গ্রহণ করে? তো কম্পিউটার যে নিক আছে বা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড আছে তার মাধ্যমে সে তথ্যটা গ্রহণ করে। আবার সে একটি তথ্যকে যদি অন্য কোনো কম্পিউটার পাঠাতে চায় তাহলে সে নেটওয়ার্কে ছেড়ে দিতে হয়। তাহলে কম্পিউটার থেকে নেটওয়ার্কে যে তথ্যটা আসবে সেটা নিক কার্ডের মাধ্যমে আসবে। দ্যাট মিনস আমাদের এই নেটওয়ার্কের যে কাজটা
যে আমরা প্যাকেট ট্রান্সফার বলি বা তথ্য আদান প্রদান বলি, সেটা করে থাকে মূলত কম্পিউটার নিক। যদি নিক না থাকে বা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড না থাকে তাহলে আমরা তথ্য আদান প্রদান করতে পারবো না। এরপর রিসোর্স মানে হলো সম্পদ। ক্লায়েন্টের কাছে ব্যবহারের জন্য যেসব সুযোগ সুবিধা দেওয়া হয় তার সবই হলো রিসোর্স। তাহলে ক্লায়েন্টে সার্ভার থেকে যে সুযোগ সুবিধাগুলো গ্রহণ করে থাকে সবগুলো রিসোর্স। যেমন কোন একটা ক্লায়েন্ট সার্ভারের একটা সফটওয়্যার ইউজ করছে, তাহলে ওই সফটওয়্যারটা হবে রিসোর্স। ওখানে একটা ফাইল আছে, সে ফাইলটা ইউজ করছে, সে ফাইলটা হবে রিসোর্স। এমনকি ওখানে একটা ছবি আছে, সে ছবিটা ইউজ করছে, তাহলে ছবিটা হবে রিসোর্স। তাহলে আমাদের সার্ভারের মধ্যে যে জিনিসগুলো থাকে, যেগুলো ক্লায়েন্ট যে সুবিধাগুলো গ্রহণ করে থাকে সার্ভার থেকে, ওই সুবিধাগুলোকে আমরা রিসোর্স বলে থাকি। কম্পিউটারের সাথে যদি একটি প্রিন্টার কিংবা একটি ফ্যাক্স মেশিন লাগানো হয় সেটি হচ্ছে রিসোর্স। তাহলে রিসোর্স আমাদের দুই প্রকার হতে পারে, হার্ডওয়্যার রিসোর্স হতে পারে, সফটওয়্যার রিসোর্স হতে পারে। যেমন এখানে একটি প্রিন্টার লাগানো আছে, তাহলে প্রিন্টারটা একটা রিসোর্স। যদি ওখানে একটা ফাইল থাকে, ফাইল একটি রিসোর্স, একটা ছবি থাকে, ছবি একটি রিসোর্স, একটা ভিডিও থাকলে ভিডিও একটি রিসোর্স। তাহলে ওইগুলো হবে আমার সফটওয়্যার রিসোর্স, সফটওয়্যারগুলো আমার রিসোর্স হবে। আবার যে প্রিন্টার লাগানো থাকে হার্ডওয়্যার, সেটা একটি রিসোর্স হবে। তোমার কাছে যদি গুরুত্বপূর্ণ তথ্য থাকে বা মজার ছবি থাকে, যদি সেটি কোন নেটওয়ার্কের মাধ্যমে অন্যরা ব্যবহার করতে পারে, তাহলে তোমার কম্পিউটার একটি রিসোর্স হয়ে যাবে। ইউজার হলো ব্যবহারকারী। সার্ভার থেকে যে ক্লায়েন্ট রিসোর্স ব্যবহার করে সেই ইউজার। আমরা যদি কোনো একটা নেটওয়ার্কে সংযুক্ত থাকি, আমরা আমাদের কম্পিউটারের মাধ্যমে সার্ভার থেকে তথ্যগুলো নিচ্ছি, তাহলে এই যে আমরা ব্যবহার করছি, আমরা ব্যবহারকারীরাই হলাম ইউজার। প্রোটোকলের বিষয়টা হলো নিয়ম কানুন। অর্থাৎ কম্পিউটার নেটওয়ার্কে যে আমাদের ডাটাগুলো বা ডাটা প্যাকেট বলি, সেগুলো যে আদান প্রদান হবে তার কতগুলো নিয়ম আছে। তাহলে এই নিয়মগুলোকে আমরা প্রোটোকল বলে থাকি। দেখো, ভিন্ন ভিন্ন কম্পিউটার একসাথে জুড়ে দিতে হলে কম্পিউটারের সাথে অন্য কম্পিউটারের যোগাযোগের জন্য কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয়। তাহলে প্রোটোকলটা আমরা বললাম কি নিয়ম, এই যে কিছু নিয়ম মেনে চলতে, নিয়মটা এসব নিয়ম মেনে তথ্য আদান প্রদান করতে হয়। যারা নেটওয়ার্ক তৈরি করে তারা আগে থেকে ঠিক করে নেয় কোন ভাষায় কোন নিয়ম মেনে একে কম্পিউটার অন্য কম্পিউটারের সাথে যোগাযোগ করবে। এই নিয়মগুলো হলো প্রোটোকল। তাহলে কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে যে নিয়মগুলো আছে, যে নিয়মের উপর ভিত্তি করে তারা ডাটা আদান প্রদান করে, সেই নিয়মটাকে আমরা বলি প্রোটোকল। যেমন একটা প্রোটোকল হলো এসটিটিপি বা হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এগুলো তো পরীক্ষায় আসবে, খেয়াল করতে হবে। এসটিটিপি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এফটিটিপি আছে, এই ধরনের অনেক প্রোটোকল আছে। তাহলে আমরা প্রোটোকল বললাম যে আমার কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে ডেটা প্যাকেটগুলো যে আদান প্রদান হবে তারা কতগুলো নিয়ম মেনে চলে, সেই নিয়মগুলোকে বলা হয় প্রোটোকল। শিক্ষার্থীরা, তাহলে দেখো আমরা পার্ট 8 পড়ে ফেললাম। এখান থেকে আমরা যে বিষয়গুলো পড়লাম সেটা হলো যে নেটওয়ার্কের ধারণা। সে ধারণা বলতে এখানে কি, নেটওয়ার্ক কি, নেটওয়ার্কের সংজ্ঞাটা আমরা বলতে পেরেছি। নেটওয়ার্কের বিভিন্ন যে ডিভাইসগুলো, সেই ডিভাইসগুলোর কাজ আমরা জেনেছি। যেমন এই সার্ভারের কাজ আমরা জেনেছি, ক্লায়েন্ট কোনগুলো বলে সেটা জেনেছি। তারপর নিককাট, মিডিয়া, তারপর নিক, রিসোর্স, ইউজার, প্রোটোকল, এই বিষয়গুলো আমরা জেনেছি। তাহলে শিক্ষার্থীরা, তোমরা বাসায় যদি একটু পড়ো, এটা ক্লিয়ার হয়ে যাবে। এটা সহজ একটি চ্যাপ্টার, অত কঠিন কিছু না। পরবর্তী ক্লাসে গিয়ে আমাদের প্রোটোকলে গিয়ে টোপোলজিতে গিয়ে আমাদের একটু বুঝতে হবে বিষয়গুলো। তাহলে দেখো আমরা চেষ্টা করব একটি পার্ট আমরা পড়ে ফেলতে। যদিও তোমাদের সপ্তাহে একটি ক্লাস, আমি চেষ্টা করব সপ্তাহে 2টি ক্লাস তোমাদের ভিডিও দেওয়ার জন্য। এবং তোমাদের জুমের ক্লাসগুলো, অনেকেই জুমে ক্লাস নিতে বলে, কিন্তু গত করোনার সময়টাতে আমরা যখন অনলাইন ক্লাসগুলো নিয়েছি, জুমে ক্লাস করে দেখলাম যে খুব কম স্টুডেন্ট কানেক্ট হতো, 2 জন 3 জন 4 জন 5 জন, এর চেয়ে বেশি না।
কিন্তু যদি আমরা একটা রেকর্ডে দিয়ে দিই, তোমরা যে কোনো সময় রেকর্ডটা দেখতে পারছো, এটা তোমাদের অনেকটা সুবিধা হয়। এই জন্য কিন্তু আমি জুমের পরিবর্তে রেকর্ড ক্লাসটাকে একটু প্রেফার করছি। তারপরেও তোমাদের যদি মনে হয় যে না, আমরা কানেক্টেড থাকবো, আমাদের ক্লাসে যেমন তোমাদের ক্লাস 8-এ ডে মর্নিং মিলে আমাদের অনেকগুলো স্টুডেন্ট, তাহলে সেখানে ডেতে যদি আমার 240 জন হয়, সেখানে সব কিছু মিলে আমার 300 জনের উপর স্টুডেন্ট থাকার কথা। কিন্তু জুমে দেখা যাবে যে 300 জন দূরের কথা, আমার 10 জন 15 জন স্টুডেন্ট হয় না। কিন্তু ভিডিওটা দিলে দেখা যায় তোমরা ভিডিওটা দেখো, তোমরা বিভিন্ন সময় ভিডিওটা দেখতে পারো। এর জন্যই মূলত ভিডিওটা বানানো, ঠিক আছে? ওকে, তাহলে তোমাদের ক্লাস আজকে এতটুকু থাকলো। দেখি আমরা আরেকদিন তোমাদের সপ্তাহে আরেক দিনে পাঠ 9 নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, আপাতত এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।